আমাদের এখনকার টপিক হচ্ছে মেথড। সো মেথডস দিয়ে আমরা কি করব না। তো দেখি এখানে মেথডসের একটা ডেফিনেশন দিয়েছে, সেটা হচ্ছে এরকম: মেথডস ক্যান বি ইউজ টু ডিফাইন রিইউজেবল কোড। আমি আবারও বলতেছি, মেথড ক্যান বি ইউজ টু ডিফাইন রিইউজেবল কোড, অর্গানাইজ অ্যান্ড সিম্পলিফাই কোডিং। তার মানে মেথডটাকে যে আমরা ব্যবহার করি, এটার মূল উদ্দেশ্যই হচ্ছে রিইউজেবল করা। যেমন ওই যে আমার সামনে যে পানির বোতলটা আছে, এই পানির বোতলটাতে আমরা কি রাখবো, এইটা টোটালটাই ডিপেন্ড করে আমার ইচ্ছার উপরে। আমি জুস খাবো না, পানি খাবো না, আমি অন্য কিছু খাবো, সেটা আমার ব্যাপার। তো মেথড ইজ লাইক দ্যাট, যে আমরা একটা স্ট্রাকচার বা একটা ব্লক অফ কোড বানাবো, যে কোড দিয়ে আমরা একাধিক জায়গায় বা একাধিক স্টাইলে তাকে ব্যবহার করতে পারবো। তো এই জন্য এটাকে বলা হয় রিইউজেবল। তার মানে একটা কোড একবার লিখে আমরা বেশ কয়েক জায়গায় ব্যবহার করতে পারবো। লিমিট নাই যে কত জায়গায় ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড। বুঝতে পারছি? সো আমরা যদি ডাইনামিক মেথড বানাই, ডাইনামিক মেথডকে আমরা দেখবেন যে অনেক জায়গায় অনেকভাবে ব্যবহার করতে পারবো। আচ্ছা, দেখেন এখানে আমাদেরকে একটা স্যাম্পল দিয়েছে, এটা মেথডসের। সো মেথডটাকে কোনো মেথড লিখতে হলে এরকম একটা স্ট্রাকচার লিখতে হয়, যে পাবলিক, এখানে যদি একটা বাড়তি কথা আছে স্ট্যাটিক, তারপর বলা হচ্ছে ইন্টিজার, সাম, এখানে কিছু কথা লেখা আছে, দেন এখানে কিছু কার্যক্রম করা আছে। যদিও আপনাদের কাছে এখন এটা একেবারেই নতুন এবং একেবারেই অচেনা এই জায়গাগুলো। সো এই জায়গাগুলোকে আমি চেনাবো কোডের মাধ্যমে, কোড করে করে। হ্যাঁ, আচ্ছা। সো একটা জিনিস আমরা জেনে নিচ্ছি আগে থেকে, সেটা হচ্ছে ডিফাইনিং আ মেথড। একটা মেথড যখন আমরা বানাবো, সে ওয়েটা কি আমাদেরকে বলতেছে আ মেথড ডেফিনেশন কনসিস্ট অফ ইটস মেথড নেম। অবশ্যই একটা নাম থাকতে হবে এবং নামটা ইউনিকও হইতে হবে। এখন আরেকটা তত্ত্ব আছে আমাদের, সেই তত্ত্বতে আবার ইউনিক না হইলেও কাজ করে, সেটা আমরা পরে শিখবো, এখনই না। আপাতত আমরা জেনে নেই মেথডের নাম অবশ্যই ইউনিক হইতে হবে। মানে একই পেজে, মানে একটা জাভা ক্লাসে একই নামে দুইটা মেথড থাকতে পারবে না আপাতত, কিন্তু বলতেছি প্লিজ। হ্যাঁ, এটা মাথায় রেখে না, পরে আবার কয়দিন পর যখন আমরা আরেকটা তথ্য বলবো, তখন আবার বলবেন যে স্যার তখন তো আপনি বলছিলেন এই কথা। তো এই জন্য আমি আপাতত শব্দটাকে ব্যবহার করতেছি। আপাতত আমরা ধরে নিব একটা জাভা ক্লাসে আমরা একটাই মাত্র নাম ব্যবহার করব মেথডের, এবং ওই নাম আমরা রিপিট করব না। ক্লিয়ার? দেন বলতেছে প্যারামিটার থাকবে মেথডের মধ্যে। মেথডের মধ্যে প্যারামিটার থাকবে। সো এই প্যারামিটার জিনিসটা কি, সেইটা এবার একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। ওই যে আমি আপনাদেরকে মজা করে বলতেছি, মানে প্রথম দিকে একটু হয়তো বা বলেছিলাম, যে ধরেন আমি বলতেছি যে আমি চা খাবো। এখন ধরেন আপনারা কেউ একজন চা বানাবেন আমার জন্যে। তো এখন আপনারা আবার জিজ্ঞেস করতেছেন, স্যার কী চা খাবেন? তার মানে দেখেন, চা বানানো একটা কাজ, এটা একটা মেথড অবশ্যই। তো এই যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার কী চা খাবেন, দিস ইজ প্যারামিটার। তার মানে আমি কি চা খাবো আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি আমার জন্য চা ক্রিয়েট করবেন বা চা বানাবেন। তো ফার্স্ট হলো কি, আমি বললাম যে হ্যাঁ আমি লাল চা খাবো, দিস ইজ ফার্স্ট প্যারামিটার। তারপর আমি আবার অ্যাড করলাম আমি কিন্তু চিনি খাবো না, দিস ইজ সেকেন্ড প্যারামিটার। থার্ড প্যারামিটার আমি বলতেছি আমি কিন্তু একটু আদা খাই স্যার। তার মানে প্যারামিটার অনেকগুলো থাকতে পারে, এই প্যারামিটারগুলোকে নিয়েই আমরা কাজ করব। সো দেখেন, এই যে চা বানানোর জন্য যে একটা মেথড আমরা বানালাম, এই মেথডটা যেমন লাল চার জন্য প্রযোজ্য, এই সেম মেথডটাই আবার দুধ চার জন্য প্রযোজ্য। এইটাই আবার ধরেন গ্রিন টির জন্য প্রযোজ্য। তাহলে হয়ে গেল না রিউজেবল কোড? আপনারা তো প্রথমে বানাইছিলেন লাল চায়ের জন্য স্পেসিফিকলি করে, কিন্তু আমরা দেখলাম যে এই একটা মেথডকেই আমরা কয়েকটা জায়গায় ব্যবহার করতেছি। ইট মিনস একটা মেথডকে যখন আমরা ডায়নামিক করব, ডায়নামিক করার জন্য মেথডের মধ্যে প্যারামিটার ইউজ করতে হয়। তো এটাই আমাদেরকে বলতেছে যে মেথডের মধ্যে প্যারামিটার থাকবে। আচ্ছা, তারপরে একটা শব্দ হচ্ছে কি দেখেন, রিটার্ন ভ্যালু টাইপ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই যে আপনি যে একটা মেথড বানাবেন, এই মেথডটা আলটিমেটলি
কি টাইপের ভ্যালু আপনাকে রিটার্ন করবে এইটা আপনাকে স্পেসিফিক করে দিতে হবে শুরুতেই। যেমন এতক্ষণ তো আমি চা এটা নিয়ে গল্প করলাম, এবং এবার আমি প্রোগ্রামিংয়ের দিকে নজর দিই। ধরেন আমরা একটা মেথড বানাচ্ছি, যে মেথডের নাম হচ্ছে সাম। ওকে, আমরা চাই এই সামের কাজ হচ্ছে ওকে আমরা দুইটা ভ্যালু দিব, ও আমাকে ওই দুইটা ভ্যালুকে যোগ করে দেখা দেবে। এখন দুইটা ভ্যালু কী দিব সেটা আমরা কেউ জানি না, এটা ইউজার যা ইচ্ছা তাই দিতে পারে। ক্লিয়ার? তো এই যে দুইটা ভ্যালু যে আমি দিলাম, এখন আমি কি ভ্যালু দিব ইউজারের কাছ থেকে? কি আমি ইন্টিজার ভ্যালু নেব, না ডাবল ভ্যালু নেব, না ফ্লোট ভ্যালু নেব? এইটা আমাকে সেট করতে হবে না? আবার এই যে কি ভ্যালু দিলাম তার বিনিময়ে কি ভ্যালু আসবে সেইটাও কিন্তু আমাকে সেট করে ফেলতে হবে। তো যে কি ভ্যালু সে আসবে এটাকেই বলা হচ্ছে রিটার্ন টাইপ। ওকে, তার মানে এই মেথডটা সব কার্যক্রম শেষ করে কি আপনাকে রিটার্ন করবে এইটাও আপনাকে মেথড ডিক্লারেশনের সময় বলে দিতে হবে। দেন হচ্ছে মেথডের বডি। তার মানে বডির মধ্যে আমরা কি লিখবো সেটা দেখাবো, মানে কি কি কার্যক্রম হবে, কিভাবে যোগ বিয়োগ করবো, কিভাবে গুণভাগ করব, লজিকগুলো সবটাই আমরা রাখবো মেথডের বডির ভিতরে। তো একটা মেথড ডিক্লেয়ার করতে হলে শুরুতে আমাদেরকে দিতে হয় মডিফায়ার। মডিফায়ার মিনস হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ভয়েড, এরকম কিছু শব্দ আমরা ব্যবহার করব। এই শব্দগুলোর পুরো মানে আমরা আরও একটু পরে জানবো, এখনই না, মানে আরও 2-3 দিন পরে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আমরা যখন শুরু করব তখন এই শব্দগুলোর বিশেষ মানে আমরা জানবো। আজকে থেকে মানে মানে আজকে আমরা যতটুকু প্র্যাকটিস করব এই প্রতিবারই আমরা এখানে ইউজ করব পাবলিক। এইটাই হচ্ছে আপাতত আমাদের মডিফায়ার, ঠিক আছে? তারপরে ইউজ করব রিটার্ন ভ্যালু টাইপ। তাহলে আমাদের মেথডের নাম যদি হয় সাম, আর আমরা যদি চাই যে এখান থেকে আমরা রিটার্ন করব ডাবল, তাহলে আমাদেরকে এখানে লিখে দিতে হবে DOUBLE, মানে ডাটা টাইপের নাম ডিরেক্টলি লিখে দিতে হবে। তার মানে এই মেথড যে অ্যান্সার পাঠাবে সে অ্যান্সারটা অবশ্যই ডাবল টাইপেরই হবে। অন্য টাইপের যদি আবার আপনি রিটার্ন করেন তাহলে কিন্তু কাজ করবে না। দেন মেথডের নাম, সব মেথডের নাম আমরা লিখতেছি, আমাদের মেথডের নাম হচ্ছে সাম আপাতত। ওকে, দেন এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু, আপনাদেরকে সেই প্রথম জাভাস্ক্রিপ্ট যখন শিখেছি তখনই বলেছি যে কোনো একটা মেথড চিনার মূল উপায় হচ্ছে একটা শব্দ থাকবে, তারপর পরই ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে এবং শেষ হবে। মাঝখানে অনেক কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সো এইখানে থাকবে সেই লিস্ট অফ প্যারামিটার। সে আমাদের সেন্সে লিস্ট অফ প্যারামিটারটা হবে এরকম, যেহেতু আমরা ডাবল নিয়ে কাজ করতেছি আমরা এখানে বলে দিতেছি ডাবল DOUBLE ডাবল নাম্বার 1 কমা, আবার সে একই কথা ডাবল নাম্বার 2। তাহলে প্যারামিটার দুইটা হয়ে গেল। দেন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মানে মেথডের বডির ভিতরে চলে আসব। এইখানে এসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করব। সবার শেষে আমরা একটা শব্দ ইউজ করব রিটার্ন। রিটার্ন দেখে আমরা ধরেন একটা ভ্যারিয়েবল এখানে থাকতে পারে এরকম, সে ডাবল রেজাল্ট ইকুয়ালস টু num1 প্লাস num2 লাইন শেষ। তাহলে এখানে রিটার্নে কি আসবে? রেজাল্ট। শেষ, ঠিক আছে? তো এই রিটার্ন যে মেথডগুলো থাকে, মানে রিটার্ন টাইপের যে মেথডগুলো আমরা বানাই, সচরাচর এগুলোর মধ্যে আমরা অ্যাস আউট করি না, মানে এখান থেকে কোনো আউটপুট আমরা নেই না। এই মেথডগুলো অনেকটা ইয়ের মতো, ওই যে রেডি হালিম মিক্স, রেডি ক্ষীর মিক্স, তারপরে যে রেডি কি ম্যাজিক মশলা, এগুলো এই টাইপের। তার মানে সব কিছু রেডি করা থাকে, আপনি এটা যেটার সাথে ব্যবহার করবেন ওটার সাথে মিশিয়ে দেবেন। মানে হচ্ছে এটার অ্যান্সারটা ও আমাদেরকে দিয়ে দিবে। এই অ্যান্সারটা আপনি বাইরে যে কোনো জায়গায় নিয়ে আপনি মন চাইলে প্রিন্ট করতে পারবেন, অথবা এই অ্যান্সারটার সাথে আরও কোনো জিনিসপত্র যোগ বিয়োগ গুণ ভাগ আপনি চাইলে করতে পারবেন, মানে আরও অ্যাড প্লাস অনেক কিছু করতে পারবেন। করার পরে আপনি চাইলে তখন সেটাকে অ্যাস আউট করবেন না কি করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। ওকে ফাইন, এই পর্যায়ে আমরা একটা শব্দ সম্পর্কে জানবো, হ্যাঁ, যে শব্দটা জাভার জন্য মারাত্মক টাইপের ইম্পর্টেন্ট একটা শব্দ। সো দেখেন লিখা আছে দেয়ার the method header specifies the modifier, return type, return value type, method name and parameters
অফ দ্য মেথড। এটা আমরা এটা পড়ে ফেলছি। এখানে একটা শব্দ আছে, দেখেন একটু কালারও করে দিচ্ছে, দ্য স্ট্যাটিক মডিফায়ার ইজ ইউজ ফর অল দ্য মেথড ইন দিস চ্যাপ্টার। বলছে এই চ্যাপ্টারে আমরা সবগুলা মেথডের মধ্যেই এই স্ট্যাটিক কথাটা ব্যবহার করতেছি। দ্য রিজন ফর ইউজিং ইট উইল বি ডিসকাস ইন চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এ ওরা বলবে, কিন্তু আমার না অতক্ষণ পর্যন্ত তর্স হইবে না, আর আপনারা অনেক প্রশ্ন করবেন, সো এটার অ্যান্সারটা আমরা এখনই তৈরি করব। আমি একটা সাইটে এসেছি, ডাটা ক্যাম্প নামে কিছু একটা সাইট, যাই হোক, সেখানে বলতেছে স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা, এটা সম্পর্কে আমাদের কিছু জানাবে। তো কি জানাচ্ছে চলেন দেখি। বলছে দ্য স্ট্যাটিক কিওয়ার্ড ইন জাভা ইজ ইউজ ফর মেমোরি ম্যানেজমেন্ট প্রাইমারিলি। মনে আছে আমরা জেভিএম এর কিছু মেমোরি সম্পর্কে পড়েছিলাম, জেভিএম মেমোরি পড়েছিলাম, স্ট্যাক, হিপ, মেথড এরিয়া, মেথড লোড। It can be applied to variable, method, block and nested classes. মানে এই স্ট্যাটিক শব্দটাকে আমরা সব জায়গায় মোটামুটি ব্যবহার করতে পারবো। When a member is declared static, it belongs to the class rather than instance of the class. আচ্ছা, এটার মানে হচ্ছে যে আমরা যখন একটা মেম্বারকে স্ট্যাটিক করে দেই, তো স্ট্যাটিক করে দেওয়া মানেই হচ্ছে ওইটাকে আর ইনস্ট্যান্স হিসাবে ব্যবহার করা যাবে না, ওটা ক্লাস হিসাবে ব্যবহার করতে হবে। এটা মানে অনেক বড় কিছু। অ্যান্ড বড় কিছুটা কেমন, খুব সিম্পলি একটু বলে দেই, আপনারা মনে করতে, মানে আপনারা অলরেডি করেছেন। একটু মনে করেন যে আমরা যখন স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করেছিলাম, কিভাবে করেছি দেখেন। আমরা লিখেছিলাম প্রথমে স্ক্যানার, তারপর একটা ভ্যারিয়েবল, তারপর ইকুয়াল সাইন, নিউ টিউ, অনেক কিছু। দেন আমরা যখন আবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, করে আমরা লিখতাম ওই স্ক্যানারের যে ভ্যারিয়েবল, সে ইনপুট, কথার কথা, বা অ্যাস, তাহলে আমরা লিখলাম কি অ্যাস ডট নেক্সট ইন্টিজার, নেক্সট টেক্সট, এই জিনিসগুলো আসতো। এই জিনিসটাকে বলা হয় ইনস্ট্যান্স। আর আমরা যখন ম্যাথ ক্লাস ইউজ করেছিলাম, মনে করেন তো ম্যাথ কীভাবে ইউজ করছি, ডাইরেক্ট লিখতাম ম্যাথ ডট পাই, ম্যাথ ডট র্যান্ডম। এখন চলেন এটা প্রুফটা দেখি। আমরা গতকাল একটা প্রোগ্রাম খুঁজে বের করলাম। সো আমি দেখেন মাউসটাকে এনে কন্ট্রোল ধরে, আমি কিন্তু কন্ট্রোল প্রেস করে রেখেছি, রেখে আমি র্যান্ডমের মধ্যে একটা ক্লিক করতেছি, যাচ্ছে না, না এই যে আসতেছে, সরি। দেখেন তো কি বলেছি আমি, এই যে শব্দটা বলছি, তো কোনো মেথডের আগে যদি এই শব্দটা লেখা থাকে, এই মেথডটাকে অ্যাক্সেস করতে হলে এইভাবে আর লিখতে হয় না, সরাসরি ক্লাসের নাম লিখে ডট দিলেও এই মেথডকে অ্যাক্সেস করা যায়। এইটা হচ্ছে স্ট্যাটিক শব্দের পাওয়ার। যদি স্ট্যাটিকটা না থাকতো, আমি কিন্তু এই জীবনেও র্যান্ডমকে এভাবে পেতাম না। তাইলে আমাকে লিখতে হতো ম্যাথ ইকুয়ালস টু এম, ম্যাথ স্পেস এম ইকুয়ালস টু নিউ ম্যাথ, এইভাবে লিখে তারপর লিখতে হতো এম ডট দেন র্যান্ডম, এইভাবে পেতে হতো যদি স্ট্যাটিক না থাকতো। বুঝতে পারছি? তার মানে স্ট্যাটিক কথা পাওয়ার বুঝছেন তো? আরও পাওয়ার আছে। দেখো ওরা বলছে দিস মিনস দ্যাট অনলি ওয়ান ইনস্ট্যান্স অফ দ্য স্ট্যাটিক মেম্বার এক্সিস্ট রিগার্ডলেস অফ হাউ মেনি অবজেক্ট অফ দ্য ক্লাস আর ক্রিয়েটেড। কত অবজেক্ট ক্রিয়েট করছেন সেটা খুব একটা জরুরি না, চাইলেই আমরা ডাইরেক্টলি একটু আগে যেটা দেখলাম চলে অ্যাক্সেস করতে পারি। আমরা আরেকটা সাইট থেকে দেখতেছি দ্য স্ট্যাটিক কিওয়ার্ড ইজ নন অ্যাক্সেস মডিফায়ার ইউজ ফর মেথড অ্যান্ড অ্যাট্রিবিউট। Static method and attribute can be accessed without creating an object of the class. তার মানে নিউ শব্দ ব্যবহার না করেই ওকে আমরা অ্যাক্সেস করতে পারবো, ব্যবহার করতে পারবো by using static keyword. আচ্ছা, তো স্ট্যাটিক সম্পর্কে তো অনেক বকবক করলাম, তাই না? স্ট্যাটিক শব্দটা আমরা যখন ব্যবহার করব তখন আরেকটা তত্ত্ব আমাদেরকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটিক যে মেম্বার থাকে, স্ট্যাটিক যে মেথডগুলো থাকে, এই যদি স্ট্যাটিক শব্দটা ইউজ করি, ওর ভিতরে কিন্তু আমরা চাইলে কোনো নন স্ট্যাটিক কিছু ব্যবহার করতে পারবো না। তার মানে স্ট্যাটিক সবসময় স্ট্যাটিক আইটেম নিয়ে কাজ করবে। মানে আমরা যখন এখন ভ্যারিয়েবল লিখি ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু 10, তখন আমাকে লিখতে হবে স্ট্যাটিক ইন্টিজার নাম্বার ইকুয়ালস টু 10। যদি আমাদেরকে ওই ভ্যারিয়েবলকে স্ট্যাটিক ইউজ করতে হয়, তাহলে ভ্যারিয়েবলকে স্ট্যাটিক করতে হবে।
কারণ স্ট্যাটিক কখনো নন স্ট্যাটিক কাউকে নিয়ে কাজ করতে পারে না। কেন পারে না সিম্পলি বলি, কারণ স্ট্যাটিক তো ডাইরেক্টলি চলে যেতে পারে, তো নন স্ট্যাটিক তো ডাইরেক্টলি যেতে পারে না। তোর কাছে এমন কেউ আছে যেটা ডাইরেক্টলি যেতে পারবে না, কিন্তু স্ট্যাটিক তো ডাইরেক্টলি চলে যায়, তাহলে তো ওরে তো বাদ দিয়ে যেতে হবে। তো ওরে যদি বাদ দিয়ে চলে যায় তাহলে তো মূল কাজটাই হবে না। এই জন্য ওর মধ্যে সবাইকে স্ট্যাটিক হইতে হবে, স্ট্যাটিক করে আমাকে কাজ করতে হবে যদি আমি স্ট্যাটিক সিস্টেম ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, আরও একটা ব্যাপার আছে স্ট্যাটিকের ব্যাপারে, সেটা একটু শেষ করে দেবেন, মানে স্ট্যাটিক শেষ করবো এখনই। তো স্ট্যাটিক যেগুলোকে আমরা ব্যবহার করি, ও যেটা করে স্ট্যাটিক আইটেমগুলোকে ও করে কি, আমাদের যে জেবিএম এর যে মেমোরি আছে তার মধ্যে একটা মেমোরি নাম ছিল কিন্তু হিপ মেমোরি। ও কি করে এগুলাকে সব ওই হিপ মেমোরিতে স্টোর করে রাখে। আর হিপ মেমোরিটা হচ্ছে এমন একটা মেমোরি, এটা হচ্ছে রেডি টু কল মেমোরি। মানে ও সব সময় স্ট্যান্ড বাই থাকে যে আমাকে কল করলে পেয়ে যাবে, মানে কম্পাইল টম্পাইল করে সব রেডি করে রাখে ওকে। অন্যান্য প্রোগ্রাম কি হয় মনে আছে না, বলছিলাম জেআইটির কথা বলছিলাম জাস্ট ইন টাইম কম্পাইলার। যখনই আমরা কোনো একটা ব্লককে কল করি ও কী করে ইনস্ট্যান্টলি ওটাকে কম্পাইল করে আমাকে পাঠায়, ট্রান্সলেট করে পাঠায়। কিন্তু এই স্ট্যাটিক আইটেমগুলো সবসময় ট্রান্সলেট করা থাকে, ওকে কল করার সাথে সাথে ট্রান্সলেট করতে হয় না। এইটা স্ট্যাটিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট। একটা কশন মানে কি, সতর্কতা। সো বলছে ইন দ্য মেথড হেডার ইউ নিড টু ডিক্লেয়ার ইচ প্যারামিটার সেপারেটলি। মানে এরকম কমা দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে, সব আবার একবারে লিখে দিন না রচনার মতো বা একটা সেন্টেন্সের মতো। ফর ইনস্টেন্স বলে এই যে এরকম, যেমন একটা লিখছে কমা, আরেকটা লিখছে, আরেকটা লিখতে হলে কমা, আরেকটা লিখবেন। এই হচ্ছে কি একটা বড় সতর্কতা, ঠিক আছে? আর সেটা নোটও দিয়েছে আমাদেরকে, নোটটা হচ্ছে এরকম বলতেছে, উই সে ডিফাইন আ মেথড অ্যান্ড ডিক্লেয়ার আ ভ্যারিয়েবল, উই আর মেকিং আ subtle distinction here. A definition define what the item is, but the declaration usually involve. আচ্ছা যাক, এটাতে যেটা বলছে এক কথায় বলে দিই। ওই যে আপনাদেরকে বলছিলাম যখন আমি ভ্যারিয়েবল সম্পর্কে পড়েছিলাম, যে যখন আমরা লিখি ইন্টিজার এ সেমিকোলন দিয়ে যদি বন্ধ করে দিই, ইট মিনস আমরা কি করলাম, দখল করলাম। আর যখন আমরা লিখি এ ইকুয়ালস টু 10, তার মানে কি অ্যালোকেট করলাম, মানে ওকে বললাম যে ওই দখলকৃত জায়গার মধ্যে তুমি এবার এই এ কে ভ্যালুটাকে স্টোর করে দাও। এই ঘটনাটা থেকে আমাদেরকে এখন বুঝাইস। আচ্ছা, এবার একটা জিনিস আমি একটু শেয়ার করি, যদি এটা আমি এখানে খুঁজে পাচ্ছি না, আমি বলতেছি আপনি একটু শুনে নেন। এই রিটার্ন টাইপের ভিত্তিতে মেথড সব মূলত দুই রকমের হয়। একটা হচ্ছে রিটার্ন টাইপ, আর একটা হচ্ছে ভয়েড টাইপ বা নন রিটার্ন টাইপ। সব মেথডই যে রিটার্ন করবে তা না, কিছু কিছু মেথড আবার কি করবে, সে আউটপুট দিতে হবে তাকে, তার কাজ ওখানে শেষ করে ফেলতে হবে। তো সবাই খালি ভ্যালু দিচ্ছে, তাহলে ওটাকে প্রিন্ট করবে কি, কারো না কারো তো প্রিন্ট করার দায়িত্ব নিতে হবে, তাই না? তো যেই মেথডগুলোকে আমরা রিটার্ন করাই না, মানে ওই মেথডের মধ্যেই তার সম্পূর্ণ কাজকে আমরা কমপ্লিট করে ফেলি, ওই ধরনের মেথডগুলোকে আমরা বলি ভয়েড। তো যদি ভয়েড মেথড হয় তাহলে সেটাতে রিটার্ন কথাটা লিখতে হয় না। ওই যে আমি বলছি একটু আগে লিখে, যে যেটার মধ্যে রিটার্ন টাইপ আমরা দিব সেই মেথডের শেষ প্রান্তে অবশ্যই রিটার্ন লিখতে হবে, কিন্তু ভয়েড যদি আমরা দেই সেটার জন্য কোনো রিটার্ন লাগবে না। সো আমরা একটু প্র্যাকটিস করবো এই জিনিসটা, ছোটোখাটো কিছু প্র্যাকটিস এখানে করার চেষ্টা করব। তো শুরুতে আমরা একটা প্রজেক্ট নিলাম, যে প্রজেক্টের নাম পাবলিক ক্লাস লার্ন মেথডস। আর এইখানে যে এই জিনিসটা আছে বলেছিলাম এটা একটা মেইন মেথড। সো মেইন মেথড, এই যে মেইন, এই যে দেখেন ভয়েড, এই সেই স্ট্যাটিক, এই সেই পাবলিক, দেখছেন যেগুলো বলছিলাম এগুলো কিন্তু অলরেডি ওরা ব্যবহার করছে, এবং এই সেই প্যারামিটার যেটা ওরা ব্যবহার করছে। তো এটা ভয়েড বলে এই মেথডের কোথাও আমাদেরকে রিটার্ন শব্দটা লিখতে হয় না। কিন্তু ধরেন এখন আমরা যে মেথডটা বানাবো সেটার জন্য আমাদের রিটার্ন লাগবে, আমরা রিটার্ন টাইপের মেথডই বানানোর চেষ্টা করব। তো একটা ক্লাসে খেয়াল করবেন, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড থাকতে পারে, অনেকগুলো, নো লিমিট, ক্লিয়ার? তবে মেথডের ভিতরে আমরা মেথড লিখতে পারবো না, কারণ অলরেডি তো ও নিজে একটা মেথড, তো ওর ভিতরে আমরা একটা মেথড লিখবো না, কিন্তু এটা ক্লাসের ভিতরে লিখতে পারবো। তার মানে কি এই মেথডের পরে আমাদেরকে লিখতে হবে, অথবা তার আগে লিখতে হবে যদি দরকার পড়ে। সো আমরা পরে লিখবো। সো একটু আগে আমরা যে কথাটা বললাম, একটা সামের মেথডই আমরা বানাবো, ঠিক আছে? তাহলে আমাকে কি যেন লিখতে হবে বলছে, প্রথমেই মডিফায়ার, তাই তো?
সো আমি বলেছি আপাতত আমরা পাবলিক মডিফায়ার ইউজ করবো। সো পাবলিক, তারপর কি লিখতে হবে? স্ট্যাটিকও লিখতে হবে। আচ্ছা স্ট্যাটিক লিখলাম না এখনই, আগে রিটার্ন টাইপ লিখি যেহেতু রহিম বলছে সুন্দর করে। সো আমি এখানে ডাবল লিখলাম, বা ফ্লোটও লিখতে পারতাম কিন্তু চাইলে। হ্যাঁ আচ্ছা ফ্লোট লিখি, কারণ ফ্লোটটা কম ইউজ করতেছি আমরা। ফ্লোট, এটার নাম দিলাম আমরা ডু সাম। আসলে মেথডের নামগুলো নাকি অ্যাকশন ভার্বে লেখা উচিত। অ্যাকশন ভার্ব তো বোঝেন, কাজের আগে আমরা ডু লাগালে সেটাকে অ্যাকশন ভার্বে কনভার্ট করা যায় বা হয় আর। তো এটা যে একটা স্পেশাল কাজ, এটা বোঝানোর জন্য সচরাচর আমরা এই জিনিসগুলো করি। তাহলে প্যারামিটার দেবো বলতেছি, তো প্যারামিটার দিচ্ছি এখানে। সো প্যারামিটারে আমি দিচ্ছি কি দিব, লিখতেছি আমি ফ্লোট নিব। আমি কিন্তু চাইলে ইন্টিজারও নিতে পারি, বুঝতে পারছেন তো? 20টাও নিতে পারবেন, 4টা তো দরকার। তাহলে আমি প্রথমে নিতেছি ইন্টিজার নাম 1 কমা ফ্লোট নাম 2, আরে নাম 2। আর এখানে আমি আপাতত 2টা প্যারামিটারে নিলাম। হ্যাঁ, আর এখানে আমি লিখতেছি যেহেতু রিটার্ন করতে হবে ফ্লোটে, তো আমি লিখলাম ফ্লোট, কী রে ভাই, ফ্লোট রেজাল্ট ইকুয়াল নাম 1 প্লাস নাম 2। এটা কি হবে? এটা ইনক্লুসিভলি কাস্টিং হয়ে গেছে অলরেডি। কেন? কারণ ইন্টিজারকে আমরা ফ্লোটে নিতেছি। তো ইন্টিজারকে ফ্লোটে না মানে কি ইন্টিজারের পরে দশমিক দিয়ে এটা শূন্য বসাই দেবে, এটা ও নিজে নিজেই করতে পারে। বুঝতে পারছেন তো? ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ পড়ছিলাম না, তো এটা তো সে ইনক্লুসিভ কাস্টিং করলো সে, এজন্য আমার কোনো ঝামেলাই করতে হয় নাই। শেষ ঝামেলা। এ দেখেন ও কিন্তু অলরেডি আমাকে রেড মার্ক করে রাখছে এখানে। দেখেন আমি রেড মার্কে মাউসটা নেই, ও আমাকে কি বলতেছে পড়া যায়? তার মানে ও আমাকে বলতেছে ভাই তুমি তো সব কিছুই করছো, কিন্তু রিটার্ন কথা কিন্তু লিখো নাই। রিটার্ন কিন্তু তোমাকে লিখতেই হবে, বুঝতে পারছি? কেন? যেহেতু আমি ডাটা টাইপ দিয়ে রাখছি, মানে রিটার্ন টাইপ যেহেতু এখানে লিখছি, অবশ্যই আমাকে এখানে রিটার্ন লিখতেই হবে। আবার এখানে যদি আমি দেখেন এটাকে চেঞ্জ করে যদি আমি এখানে ভয়েড করে দেই, দেখেন এটা সলভ। কেন? কারণ ভয়েডের রিটার্ন লাগে না। সো ও মনে করছে কাজ শেষ। আর যদি আপনি ভয়েড না লিখে অন্য কিছু লিখেন, 100% আপনাকে রিটার্ন করতেই হবে। ক্লিয়ার? তাহলে আমি ব্যাক আবার আগের জায়গায় ব্যাক করলাম। ওকে ফাইন। সো রিটার্ন করতেছি। সো রিটার্ন, সরি দুঃখিত, কই রিটার্ন রেজাল্ট অ্যান্ড ডান, ইট আর সলভ। কিন্তু আমি কিন্তু এখন স্ট্যাটিক শব্দটাকে ব্যবহার করি নেই। এই স্ট্যাটিক শব্দটা ব্যবহার না করলে কি ঝামেলাটা হবে সেটাকে বুঝাইতে চাচ্ছি আর কি, এই জন্য আমি করি না, এখন করবো এখনই। তাহলে এখন ওকে কল করতে হবে, মানে ওকে ইউজ করতে হবে। তাহলে ওকে ইউজ করবো কোথায়? ওকে ইউজ করা আপাতত একটাই মাত্র জায়গা, সেটা হচ্ছে এই মেন মেথড। তার মানে এই মেথডকে এটার ভিতরে আমি কল করতে পারবো, কিন্তু এই মেথডকে এটার ভিতরে আমি সরাসরি লিখতে পারবো না। বুঝতে পারছি? ওকে, তাহলে আমি ওকে কল করি। আমি সরাসরি অ্যাস আউটেই কল করলাম। আমি অ্যাস আউটে কল করতে পারি চাইলে আমরা। অ্যাস আউটের মধ্যে এসে আমি এই মেথডের নামটা লিখে দেবো, জাস্ট ডু সাম। খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখেন ও আমি এখানে মাউস নিলে আমাকে বলতেছে মেথড ডু সাম ইজ ইন ক্লাস লার্ন মেথড ক্যান নট বি অ্যাপ্লাই টু গিভেন টাইপ। মানে ও অনেক হাইকোর্ট জজ কোর্ট আমাদেরকে ঘুরাইতেছে। এর সবচেয়ে বড় কারণ একটু আগে এক তত্ত্ব আমি বলছি, ও কি স্ট্যাটিক। এই মেথডটা কি, যার কারণে ও ওকে কল করতে পারবে না। এই যে জাস্ট স্ট্যাটিক দেয়, দেখেন। এবার আমি ডু সাম কথাটাকে কি ব্যাপার, এবার তো দেওয়ার কথা ছিল ডু সাম। এই যে দেখেন ডি লিখছি, ও আমাকে সাজেস্ট করতেছে তুমি এটাই চাও কিনা, দেখছেন তো? সো এন্টার দিলাম। এবার সে আমাকে বলতেছে যে প্রথম যে ভ্যালুটা এটা দেখেন একটা ইন্টিজার ভ্যালু, খেয়াল করছেন? বলছে তুমি এখানে একটা ইন্টিজার ভ্যালু দাও, আর যদি তুমি ভ্যালু না দাও তাহলে কিন্তু আমি জিরো দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো? তাহলে আমি এখানে দিলাম 10। হ্যাঁ, আবার এখানে যখন আসলাম দুইটা একসাথে দেখাচ্ছিল তো। আচ্ছা আমি এটাকে একটু আবার কাটি আপনাদেরকে, এটা জাস্ট দেখানোর জন্য, বুঝার সুবিধার্থে। এই যে দেখেন এটাকে বলতেছে দ্বিতীয়টা কি
ফ্লোট। তার মানে প্রথমটা তুমি দিবা ইন্টিজার, দ্বিতীয়টা তুমি দিবা ফ্লোট। এই জিনিসগুলো আগে কই দেখাইতো? স্ট্রিং মেথড দেখাইতো না আমাদেরকে? দেখাইতো তো নাকি? আরও জিনিস দেখাই, দেখেন, সরি একটু কেটে নেই। ওই যে একবার নিয়ে নিয়েছি যে ও বারবার আমাকে অটো সাজেস্ট করতেছে। এই যে দেখেন, ডু সাম, ও কি নেবে? দুইটা প্যারামিটার নেবে, একটা ইন্টিজার একটা ফ্লোট, বিনিময় কি দিবে? বুঝা গেছে? ওই যে সেই মেথডগুলো যে আমরা ইউজ করতাম স্ট্রিংয়ের, যেটা তো স্ট্রিংয়ের বানানো ছিল, কিন্তু আজকে আমরা নিজেরা বানাইছি। ওরে ভাই, আমি তো বলছি যে তুমি ফ্লোটে আমাকে ভ্যালু দেবে। এই যে আমি বলছি না ফ্লোট, তো এখানে ফ্লোট বলা মানেই যে তুমি আলটিমেটলি যে অ্যান্সারটা পাঠাবা সেই অ্যান্সারটা আমাকে ফ্লোটে পাঠাইতে হবে। হ্যাঁ, না 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 না, এইখানে ফ্লোটে কোনো ঘটনাই না। এই এই ফ্লোট লিখার কারণেই এই ঘটনাটা ঘটছে। এই যে এই ফ্লোটটা যেটা আমি মার্ক করছি দেখেন, এই ফ্লোট লিখার কারণে এই ঘটনাটা ঘটছে। স্যার এখানে আমি ফ্লোট লিখছি বলেই এখানে আমি ফ্লোট লিখতে বাধ্য হয়েছি, কারণ ওরা তো আমি বলছি যে তোমাকে আমি রিটার্ন পাঠাবো ফ্লোটে। এখন আমি যদি ইন্টিজার লিখে যদি আমি এখানে ইন্টিজারকে রিটার্ন করে তো নিবে না, কারণ ওরা বলছি আমি তোমাকে ফ্লোট পাঠাবো, কিন্তু আমি পাঠাচ্ছি ইন্টিজার, ওর নিবেই না। এই মেথডই আমাকে ঠিক করতে দিবে না, বলবে এখানে ইরোর। সো এবার আমি এটাকে নিয়ে নিলাম, আমি এখানে 10 দিলাম, এখানেও আমি 20 দিলাম। কারণ বলতে পারেন স্যার ফ্লোট তো চাইছে, আপনি ইন্টিজার দিলেন যে, সমস্যা আছে? ও দিয়ে দিবে যাদের ইনক্লুসিভ কাস্টিং তো আছেই, আছে না? তা আমি বলছি দেখেন, আমি মেথডকে কল করছি এবং মেথডকে বলছি আমি তোমাকে 10 এবং 20 দিলাম, তুমি কি করার করে দাও। কি করবে? ও যে ও যোগ করবে, যোগ করে কি করবে? রেজাল্টটাকে সে আমাকে এই পুরোটাকে রিপ্লেস করে তখন এই জায়গায় ওই রেজাল্টটাকে পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন তো? লেটস রান। সরি, এই যে এবং ডাবল ফ্লোটে আসছে। প্রথমে এইটাই কাজ করবে, কিন্তু এইটার মাধ্যমে এই দুইটা ভ্যালু আমি আসলে এই জায়গায় আর এই জায়গায় পাঠাইলাম। পাঠানোর পরে এই সামগ্রিক কাজ শেষ করে সে আমাকে এই রেজাল্টটাকে আবার এই পুরোটার মধ্যে রিপ্লেস করে দিবে। এইটাই মেথড। এবং মজার ব্যাপার যে আমরা যে বলছি কোডকে আমরা রিইউজ করতে পারি, সেটা কিভাবে এবার দেখেন। হলো না? এই কাজটা যদি আগে আমাদের করতে হতো তাহলে লিখতে হতো না 3 বার যে রেজাল্ট 1 10 যোগ 20, রেজাল্ট 2 30 যোগ 40, রেজাল্ট 4 বা 3 50 যোগ 60। কিন্তু এখন আমরা কি করছি? মেথড একটা বানিয়ে দিচ্ছি, ওর কাছে খালি ভ্যালু পাঠাচ্ছে, ও যোগ করে খালি আমাকে পাঠিয়ে দিচ্ছে। হইল না রিউজ? আমি এখানে প্যারামিটার দিছি 3টা, মানে এডিট করছি, কিন্তু এইখানে আমি 2টা করে প্যারামিটার দিয়ে রাখছি, ও তো কনফিউজড। তাহলে অ্যাটলিস্ট আমাকে কিছু না কিছু দিতে হবে, আমি সবার কাছে শূন্য দিয়ে যাই। এই যে ফুলফিল হয়ে গেল, কারণ ওর যতগুলা প্যারামিটার অতগুলা প্যারামিটার আপনি দিতে বাধ্য, দিতেই হবে যদি ওকে ইউজ করতে হয়। যেমন আমার এখন লাগতেছে না, এই জন্য আমি 0 দিয়ে গেছি, কিন্তু এইটাকে যদি ইউজ করতে হয় অবশ্যই আমাকে 3টাই প্যারামিটার দিতে হবে, এর কোনো বিকল্প নাই। দিস ইজ মেথডের প্যারামিটার। আচ্ছা, আমরা যেটা করলাম একটু চেঞ্জ করলাম, আমরা করলাম কি এই ভ্যালুগুলোকে আমরা স্ক্যানার থেকে নিলাম, মানে ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, এই জন্য স্ক্যানার ডিক্লেয়ার করলাম। এই যে প্রথম নাম্বার নিলাম, এটা ভেরিয়েবল দিলাম আতিক, এটিকে। দ্বিতীয় ভেরিয়েবল নিলাম, এটা নাম দিলাম আরজে মানে রেজা। তৃতীয়টা দিলাম আমরা ইমরান। ওকে, তো আমি ডিফারেন্ট ভেরিয়েবল এই কারণে ডিক্লেয়ার করলাম যে এইখানে নাম 1 আছে বা নাম 2 আছে, এইটাই আমাকে দিতে হবে কি না এটার জন্য আমি এই কাজটা করলাম যে না, এইটাই দিতে হবে না, যেই কোনো ভেরিয়েবলই এখানে অ্যালাউড। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আমরা কি করলাম, যেটা ভ্যারিয়েবল ধরলাম, রেজাল্ট রাখলাম, এইখানেই আমরা মেথডটাকে কল করে ওর যত ভ্যালু আছে সেটাকে বের করে আমরা এখানে নিয়ে রাখলাম। নিয়ে রাখার পরে আমরা সেটাকে আসলে প্রিন্ট করব। কেন এই কাজটা করলাম? কারণ আমরা এখন যদি চাই এইটার সাথে আমরা আরও কোনো ম্যানিপুলেশন চাইলে করতে পারি, রেজাল্ট যাই আসুক তার সাথে আমরা 10 বেশি করে দেখাবো, কথার কথা। তাইলে আমি কি করবো? তখন আমি এখানে একটা প্লাস দিয়ে দিতে পারতেছি। আর যদি ডাইরেক্ট ওয়েনেই প্রিন্ট দিই, ওয়েনে চাইলে প্লাস দেওয়া যাবে, কিন্তু দেখতে খুব বিদঘুটে লাগবে। বুঝতে পারছি?